এত কিছু থাকতে পৃথিবী নামটাই কেন দেওয়া? আমি খুব ভালো আছি। আমি সবকিছু থেকে আলাদা, সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের পৃথিবীর যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখনও কনসার্টে যা লোক আসতো, এখনো কনসার্টে একই রকম লোক আসে। সুতরাং ওরকম কোনো ব্যাপার নেই সোশ্যাল মিডিয়া থাকার জন্য। একই লোক আসে কি? সমাজের সব জায়গায় সমস্ত লোক কিন্তু বাংলা ব্যান্ডকে এখনো মেনে নিতে পারেন অনেক জায়গায়। এখনো অনেক জায়গায় আমি বলতে শুনি এটা অপসংস্কৃতি, মানে চেঁচামেচি হচ্ছে, এটা কি গান, হ্যাঁ এই গান মানুষ শুনে, এরকম অনেক জায়গায় শুনতে হয়। ক্লাসরুমে নামে শীতক্ষণ অসময়ে, লাস্ট পিরিয়ড ছুটির ঘন্টা, আমি তা অপেক্ষায়। নমস্কার সিরি সিনেমা সকল দর্শকদের আরও একবার। আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন, সব জেনারেশনে সব পরিস্থিতি খুব অনায়াসে তার গানের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন। এক কথায় বলা চলে মাটির মানুষ, আমাদের সকলের প্রিয় দাদা কৌশিক চক্রবর্তী। কৌশিকদা কেমন আছো? ভীষণ ভালো আছি, খুব সুন্দর কাটছে। বছরের শুরুটাই খুব এক্সাইটিং, নানান কাজ, অনুষ্ঠান, ছবি মুক্তি পাচ্ছে, সব মিলিয়ে জমজমাটের। নতুন বছরেই নতুন ছবি, একদম নতুন বছরে নতুন ছবি। স্যার এটা কোন কেসটা স্যার? পৃথিবীর যা আধিপত্য আমি যদি বলি, মানে কবে থেকে শুরু? দেখো, শুরুটা তো অনেক বছর আগে থেকে। 2001 সালে আমাদের পৃথিবীর সূত্রপাত। আশুতোষ কলেজে আমরা কয়েক বন্ধু মিলে শুরু করেছিলাম। তারপর ভাঙা গড়া চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আজকে প্রায় 25 বছরের দোরগোড়ায় আমরা পৃথিবী। এই এতগুলো বছরে আমাদের অনেকটা পথ হাঁটা হয়ে গেল, আর এই পথে অনেক বন্ধুরা এসছেন, চলে গেছেন, আবার সামনে অনেক বন্ধুরা অপেক্ষা করছেন এই পথে আমাদের এই মিছিলে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। সুতরাং চলতে থাকবে আমাদের এই জার্নি, যাত্রাপথ। আমার ছিল না দেওয়ার কিছু, ছিল শুধু গান আর কবিতা করা। পরিকল্পনাটা ঠিক কবে থেকে শুরু হয়েছে পৃথিবীর? এটা কলেজ জীবনের সূত্রপাত। মানে বন্ধুরা যখন ঠিক করলাম যে দলগতভাবে কিছু করব, আমরা সবাই একসঙ্গে গ্রুপ থিয়েটার করতাম। আমি মিউজিক করতাম গ্রুপ থিয়েটার, মানে আমাদের কলেজের যে থিয়েটার গ্রুপটা ছিল। আর এমনিতেই তো ক্যান্টিনে বসে গান বাজনা, বা ক্লাসের মাঝখানে যখন পিরিয়ড শেষ হয়ে যেত তখন তার মাঝখানে গান বাজনা, সেগুলোর মাঝে মধ্যেই কখনো কখনো আলোচনা করতাম যে একা একা কিছু হচ্ছে না, একসঙ্গে কিছু করতে হবে। তো ওইখান থেকেই আমরা মোটিভেটেড হই আর কি, যে না চলো একসাথে কিছু করার দরকার। এবং ওইভাবেই, এটা কোনো পরিকল্পনা নয়, এটা হয়ে যাওয়া, হঠাৎ করে হয়ে যাওয়া। এই যে সূত্রপাত বা নামটাই আমি বলছি পৃথিবী, এত কিছু থাকতে পৃথিবী নামটাই কেন দেওয়া? দেখো, খুব সত্যি কথা বলতে তখন আর অন্য কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না সামনে। মানে নাম খুঁজতে খুঁজতে হন্যে হয়ে যাচ্ছিলাম, কি নাম দেবো কি নাম দেবো। আর আমার ইংরেজি নাম খুব একটা পছন্দের ছিল না, কারণ আমার মনে হয়েছিল যে আমরা যখন বাংলায় ভাষায় গান করি তাহলে বাংলাতেই নাম দিই। হ্যাঁ, সুতরাং সেই জায়গায় যখন নাম খুঁজছি, তখন একদিন হঠাৎ আমরা ক্যান্টিনে বসে গৌতম চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত গান পৃথিবীটা নাকি ছোট হতে হতে, সেই গানটা গাইতে গাইতে হঠাৎ করে মাথায় একটা বিদ্যুৎ চমকের মতন একটা ঘটনা ঘটলো। কি যেন মনে হলো যে এই নামটা আমাদের ব্যান্ডে যদি দেওয়া যায়, পৃথিবী যদি, কারণ আমরা তো পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত শ্রেণীর, সমস্ত ধরনের মানুষের কথাই তুলে ধরবো আমাদের গানের মধ্যে দিয়ে। তো তাহলে এই নামটাই তো আমার মনে হয় যে খুব জাস্টিফাইড ফর আমাদের গান বাজনা বা আমাদের ব্যান্ডের জন্য। তখন থেকে পৃথিবী নামটাই দেওয়া হলো। 2025-এ ব্যান্ডের শ্রোতাও কমছে। আমার তো মনে হয় না শ্রোতা কমছে, আমার মনে হয় পারফর্ম করার যে প্ল্যাটফর্ম সেটা অনেকটা কমেছে। পারফর্ম করার প্ল্যাটফর্ম শুধু নয়, পারফর্ম করার জন্য যে মিডিয়াম বা মিডিয়া যেটা দরকার সেটা অনেকটা কমেছে। ব্যান্ড কিন্তু কমেনি, গানও কিন্তু কমেনি। প্রচুর নতুন শিল্পীরা ভালো ভালো গান লিখছেন, তুখোড় গান লিখছেন। হ্যাঁ, শুধু ব্যান্ড শিল্পী নয়, একক শিল্পীরাও
প্রচুর ভালো ভালো কাজ করছেন, অনুষ্ঠান কনসার্ট করার চেষ্টা করছেন, নিজেরা অর্গানাইজ করে কনসার্ট করার চেষ্টা করছেন। সুতরাং গানও কমেনি, দলও কমেনি, বা শিল্পীও কমেনি। যেটা কমেছে সেটা হচ্ছে এই সমস্ত শিল্পীদেরকে একটা প্ল্যাটফর্ম, যেটা সুযোগ করে দেবে নিজেকে প্রমাণ করার জন্য। কারণ শিল্পীরা যতই গান বাজনা করুক না কেন, ঘরে বসে গান বাজনা করুক না কেন, তার একটা কোনো বাহিরানা দরকার, যেটা মানুষকে আরো আরো মানুষের কাছে যেতে তাকে সাহায্য করবে। সেইটা যতদিন না হবে কিন্তু একটু মুশকিল আমাদের এই অরিজিনাল মিউজিককে বাঁচিয়ে রাখা। হচ্ছে না কেন? বর্তমানে তো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কোনো বাধা নেই, এবং ফলোয়ার্স না, সোশ্যাল মিডিয়া, দেখো সোশ্যাল মিডিয়ার উপর ভর করে আগেও কিছু হয়নি, এখনো কিছু হয় না, আমি বিশ্বাস করি। সোশ্যাল মিডিয়ার থেকে যে জনপ্রিয়তা বা পরিচিতি আসে সেটা খুব সাময়িক। যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে, খুব জনপ্রিয়, ধরো শিল্পী আমি যাদের কথা বলছি, তারা কিন্তু বহু বছর ধরে স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসছে, এবং তারাই জনপ্রিয় হয়েছে। এবং তারা কিন্তু ব্যাক অফ দ্য সিনেমা, তুমি যদি দেখো পুরো সিনেমাটার পেছনে কিন্তু তারা পরিশ্রমটা এখনো সমানভাবে চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া কিন্তু শিল্পীরা হ্যান্ডেল করে খুবই কম। আমি যতজন শিল্পীকে জানি, ইভেন যদি আমার কথা বলো মাইসেলফ, তাহলে আমরা কেউ সোশ্যাল মিডিয়া সারাদিন সোশ্যাল মিডিয়া করি না। আমাদের সোশ্যাল মিডিয়া করার জন্য আলাদা লোক রাখা আছে, তারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, সমস্ত কিছু তারা দেখে। সুতরাং সোশ্যাল মিডিয়া করে কিছু হবে না। সোশ্যাল মিডিয়া করে তুমি যেটা হয়, এই যে পডকাস্ট, তারপর ফুড ব্লগার, বা যারা এই যে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা খুব মজার মজার ভিডিও করে, হ্যাঁ, এই ধরনের এরা কিন্তু সোশ্যাল মিডিয়া এদের জন্য আর কি। গান বাজনা যারা করে তাদের জন্য সোশ্যাল মিডিয়া। আমাদের পৃথিবীর যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনও কনসার্টে যা লোক আসতো, এখনো কনসার্টে একই রকম লোক আসে। সুতরাং ওরকম কোনো ব্যাপার নেই সোশ্যাল মিডিয়া থাকার জন্য। একই লোক আসে কি ব্যান্ডের? হ্যাঁ, আমাদের শ্রোতা তো এখনো আসে, যারা আমাদের শ্রোতা, যারা আমাদের গান শোনে, যারা বাংলা ব্যান্ড শোনে, যারা বাংলা রক শোনে, যারা বাংলা অল্টারনেটিভ মিউজিক শোনে, তারা কিন্তু যেখানেই খবর পায় তারা চলে যায়। নতুন কোনো ব্যান্ড আসছে না কেন? আমি তো আবার বলছি, ব্যান্ড কিন্তু আছে, গানও আছে, প্রচুর আর্টিস্ট আছে, আমরা শিল্পী আছে। ক্যাকটাস বা পৃথিবী বা ফসিল এর মতো সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ বলছি না, প্ল্যাটফর্ম নেই তো মানুষকে। আমি যে তোমাকে একটা সুযোগ করে দেবো, আমি ধরো অর্গানাইজার, আমি চাইছি তিথি আজকে এসে পারফর্ম করুক। এই যে পারফর্ম করার যে ইচ্ছে, সেটা খুব কতিপয় কিছু, মানে আমি বলবো মুষ্টিমেয় কিছু মানুষের হাতে রয়েছে, সবার হাতে নেই। সমস্ত অর্গানাইজাররা যদি একটু ভাবনা চিন্তা করেন, যে সেই পুরনো বস্তা পচা গান, যে গানগুলো গিয়ে গিয়ে এখন মানুষ অনুষ্ঠান করছে, সেই গানগুলো না গিয়ে যদি মানুষকে নতুন গান শোনানোর ব্যবস্থা করা হয়। মানুষ কি নতুন গান শোনেনি? আজকে আমাদের সিনিয়র যারা মিউজিশিয়ান, এই লোপাদি, মানে আমাদের লোপাদি, তারপর শ্রীকান্ত দা, বা যারা রূপঙ্কর দা, যারা যারা এরকম আছেন, তা বা পুরনো মানে যে সমস্ত ব্যান্ডরা রয়েছেন, ফসেলস, ক্যাকটাস, লক্ষ্মী ছাড়া, যারা সিনিয়র মোস্ট, চন্দ্রবিন্দু, ভূমি, তাদের অরিজিনাল গান তো মানুষ একসময় শুনেছে, ধৈর্য নিয়ে শুনেছে, এবং শুনেছে বলেই তারা আজকেও সাস্টেন করে গেছে। এবং পৃথিবীর ক্ষেত্র হয়তো তাই, কারণ পৃথিবী তার পরের জেনারেশন, পৃথিবীর ক্ষেত্রেও হয়তো তাই এখনো শুনছে, এই একটা কারণেই আমাদের শুনছে। সুতরাং তখনকার যে অর্গানাইজাররা বা তখনকার যে শ্রোতারা, তারা কিন্তু শিল্পকে খুব ধৈর্য ধরে পরখ করেছেন, শুনেছেন বা দেখেছেন, বা কনসার্টে এসেছেন, উপলব্ধি করেছেন, অনুভূতিতে তাকে মিশিয়েছেন। তাই জন্যই আজকে তারা এত এখনো অনুষ্ঠান করে যাচ্ছে, বা পৃথিবী অনুষ্ঠান করছে, বা ফসিলস অনুষ্ঠান করছে, বা যার যে সমস্ত ব্যান্ড। কিন্তু নতুনরা অনুষ্ঠান করছে না এটা বলাটা ভুল। তারা কিন্তু নিজেরা যদি প্ল্যাটফর্ম নাও পায়, নিজেদের প্ল্যাটফর্ম কিন্তু নিজেরা তৈরি করছে। আমি যদি আজকের শ্রোতা এবং আজ থেকে প্রায় 20 বছর আগেকার শ্রোতাদের সঙ্গে মানে একটা হিসেব করি, আমি যদি আজ থেকে 25 বছর হয়ে গেছে পৃথিবীর, এবং 25 হতে চলেছে, এবং শুরুতে শ্রোতাদের ঠিক কিরকম ভাবে মানে পেয়েছো তুমি? আমাদের যে শ্রোতারা ছিল তারা খুব অ্যাগ্রেসিভ ছিল, গান বাজনা অ্যাগ্রেশন ছিল একটা। মানে কিরকম, ধরো আমাদের সেই সময়, আমার মনে আছে তখন সবে অর্কুট ডেজ সবে শুরু হয়েছে, মানে সোশ্যাল মিডিয়ার এরাটা শুরু হচ্ছে। সেই সময় আমাদের বাংলা ব্যান্ডের বিভিন্ন কমিউনিটি ছিল ওই অর্কুটে। তার মধ্যে একটি খুব পপুলার কমিউনিটি ছিল হচ্ছে B3,
এবং বাংলা ব্যান্ড বাওয়াল সম্ভবত ওরকম একটা কমিউনিটি ছিল। তো সেই কমিউনিটিতে গেলে দেখা যেত যে সেখানে কি পরিমাণ লড়াই হচ্ছে বাংলা ব্যান্ড নিয়ে, এবং সেখানে কিন্তু লড়াইটা যুক্তি দিয়ে হচ্ছে, মানে হাওয়ায় উঠে আসা লড়াই হচ্ছে না। তার মানে সেই সময় যারা বাংলা ব্যান্ডের গান শুনছে তারা কিন্তু হার্ডকোর ফ্যান। হ্যাঁ, তখনও বাংলা ব্যান্ড আজও আন্ডারগ্রাউন্ড আমি মনে করি। মানে যদিও কেউ এটাকে মানে না যে বাংলা ব্যান্ড এখনো আন্ডারগ্রাউন্ড, কিন্তু আমি এখনো মনে করি এটা আন্ডারগ্রাউন্ড। কারণ সমাজের সব জায়গায় সমস্ত লোক কিন্তু বাংলা ব্যান্ডকে এখনো মেনে নিতে পারেন অনেক জায়গায়। এখনো অনেক জায়গায় আমি বলতে শুনি এটা অপসংস্কৃতি, মানে চেঁচামেচি হচ্ছে, এটা কি গান, হ্যাঁ এই গান মানুষ শোনে, এরকম অনেক জায়গায় শুনতে হয়। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে বাংলা ব্যান্ড কিন্তু এখনো একটা যে অ্যান্টি এস্টাবলিশমেন্টের পথে হেঁটেছে, এটা কিন্তু এখনো কোথাও গিয়ে আন্ডারগ্রাউন্ড রয়েছে। সেটাকে আরো বেশি করে জনপ্রিয় করতে, যেটা সিনেমার গানের ক্ষেত্রে হয়েছে, যে একটা সময় ফিল্ম মিউজিক যখন প্রায় মরেই গেল, প্রায় কেউ শোনা বন্ধ করে দিল, তখন হঠাৎ বাংলা ব্যান্ডের যে সাউন্ডটা সেটাকে আঁকড়ে ধরে আবার ফিল্ম মিউজিক কিন্তু নিজের জায়গাটা ফিরে পেল। তখন যে সমস্ত প্রডিউসার, যে সমস্ত চ্যানেল, অডিও ভিজুয়াল সমস্ত ধরনের চ্যানেলরা কিন্তু ফিল্ম মিউজিকের প্রতি ইন্টারেস্টেড হলো, অথচ যেখান থেকে এটা নেওয়া হলো তারা কিন্তু অবহেলার পাত্র হয়ে গেল। সুতরাং এই যে আমি আবার প্রথম থেকে বলছি যে মিডিয়াম বা প্ল্যাটফর্ম, এটা কিন্তু বাংলা অরিজিনাল গান, আমি শুধু ব্যান্ড বলছি না, বাংলা অরিজিনাল মিউজিক বা মৌলিক বাংলা গানের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের জন্য। গান নিয়ে যখন কথা হচ্ছে, আমি আরেকটা প্রশ্নে আসবো যে তোমার কাছে গানটা ঠিক কি? আমার তো সবকিছুই গান, আমার সারা মানে যেটা আমার গায়ে মেখে আছে সেটাই আমার গান আর কি। মানে আমি সবসময় আমার জীবন, আমার শুরু হয় দিনটা গান দিয়ে এবং শেষ হয় দিনটা গান দিয়ে। গান আমার সবকিছু, গান আমার প্রথম প্রেম, শেষ প্রেম, গান আমার জীবন, গান আমার অভিমান, গান আমার যন্ত্রণা, গান আমার আনন্দ, গান আমার হাসি, গান আমার কান্না, আর কিভাবে ব্যক্ত করব, গান আমার খাওয়ার, হ্যাঁ, এভরিথিং ইজ গান। প্রথমে ইন্টারভিউ শুরুতে বলছিলাম যে সব জেনারেশনে সব পরিস্থিতি খুব অনায়াসেই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। তোমার গলা থেকে সেটা আমরা শুনতেও পেয়েছি যে সবার জন্য গান, সবার পরিস্থিতিকে তুলে ধরা, এই লেখাগুলো কি করে আসে বা কিভাবে হয়? তুমি একটা শব্দ বললে না, মাটির মানুষ, কৌশিক দা মাটির মানুষ, একদম এটা খুব সত্যি কথা। আমি মাটির মানুষ, কিন্তু আমি খুব আড়ালে থাকি। হ্যাঁ, আমাকে তুমি সব জায়গায় খুঁজে পাবে না, অনেককে খুঁজে পাবে, কিন্তু কৌশিক দাকে খুঁজে পাওয়া একটু মুশকিল আর কি। যেটা হয় হচ্ছে, আমার যে জীবন, মানে আমার এই জীবনে আমার একটা গণ্ডি আছে, ছোট্ট একটা, আমার আশেপাশে একটা গণ্ডি কাটা আছে। এই গণ্ডির মধ্যে না, মানে আমি খুব বেছে বেছে মানুষদেরকে এই গণ্ডির মধ্যে আনি আর কি। আগে প্রচুর মানুষ আসতো, এখন সেটা বন্ধ করে দিয়েছি। এখন খুব ছোট্ট এই গণ্ডির মধ্যে অল্প মানুষ কিছু আসেন, এবং তাদের জীবন, তাদের সবকিছু, এবং আমি তোমাকে বলি, ওই গণ্ডির মধ্যে কিন্তু সব বয়সের মানুষ আছে, একদম এইটুকুনি বাচ্চা থেকে শুরু করে একজন 90 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা, তিনিও আছেন এই গণ্ডিটার মধ্যে। এবং আমার শুরু থেকে, আমি আবার বলছি যে শুরু থেকে কিন্তু এই গণ্ডিটা এতটা ছোট ছিল না, অনেকটা বড় ছিল। আমি মানুষের সঙ্গে প্রচুর মিশেছি তো, এবং তাদের জীবন, আমার জীবন, এগুলো দুটো যখন মিলিয়েছি, অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক কিছু বুঝতে পেরেছি। কিছু কিছু উপলব্ধি হয়তো বয়সের সঙ্গে সঙ্গে ঘটেছে, সেগুলোকেই লিখেছি। আর নতুন করে কিছু কখনো আলাদা করে ভাবতে হয়নি। ধরো সমাজে যে সমস্ত ঘটনা, যেগুলো নিয়ে মানুষ আন্দোলন করে, যেগুলো নিয়ে মানুষ কথা বলে, যেগুলো নিয়ে মানুষ আড্ডা মারে, এই যে প্রত্যেকটা বিষয়, ধরো আজকে তুমি আর আমি আড্ডা মারছি, ধরো এই আড্ডাটাও একটা গানের বিষয়। এই আড্ডা থেকে একটা জেদ উঠে আসছে, কিন্তু যে তুমি বলছো আমাকে বাংলা গান নিয়ে, যে তুমি আমাকে বললে যে কেন নেই এই প্রশ্নটা, এটাতে কিন্তু জেদ আসছে আমার। একটা মনে হচ্ছে যে এক্ষুনি একটা কিছু ভাঙচুর করে ফেলি আর কি, একটা ভেঙে চুরে একটা কিছু করি আর কি। আমি এই জেদটা, এই যে বলছি, এটা একটা গান হবে আর কি, এটা জেহাদ হবে আর কি। যাই হোক, তো আমাদের সবকিছু চারপাশে তুমি যেখানে থাকবে সেখানেই গান আছে। আমাদেরকে শুধু বিষয়টাকে বুঝতে হবে এবং বুঝে সেভাবে লিখতে হবে। সেটাই একজন শিল্পীর, হয়তো আমি বলবো যে এটা একটা ক্যারিশমা, যে কখন শিল্পী মানুষের হয়,
যখন সে মানুষের কি বলবো হৃদয় বা তার মনে যেটা চলছে সেটাকে খুব সহজে রিড করে ফেলে। এবং কখন শিল্পী রিড করতে পারে? যখন সে প্রচুর মানুষের সঙ্গে মেশে। ঠিক। হ্যাঁ, এবং এখন যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যেহেতু গণ্ডিটাকে খুব ছোট করে নিয়েছি, তাই আমার আত্মোপলব্ধি যেটা, মানে আমার উপলব্ধিগুলো এখন, সেগুলোই আমি গানে লিখি। বাইরের অন্য কিছু নিয়ে আমি আর ভাবি না। আমার জীবনে আগে আমি প্রেম নিয়ে প্রচুর গান তৈরি করেছি, প্রেম নিয়ে গান লিখেছি। এখন আমাকে অনেকে বলে, কৌশিকদা তুমি প্রেম নিয়ে কেন গান লিখছো না? আমার যে প্রেম পর্বটা, সেটা সারা, প্রেম তো মানুষের জীবনে সারা জীবনই থাকে, কিন্তু আমার যে জীবনের যে গভীর প্রেম যে জায়গাটা, সেটা একটা সময়, হ্যাঁ, একটা রুটিন, যে রুটিনটা ছিল সেটা আমি পেরিয়ে এসেছি। এখন আমি জানি যে আমার জীবনে প্রেমটা কিন্তু অপরিবর্তিত। হ্যাঁ, এখন আমার প্রেমটা অপরিবর্তিত। সুতরাং সেই জায়গায় আমি আর প্রেম নিয়ে কোনো নতুন উপাদান পাচ্ছি না। কারণ দেখো, একটা খুব সহজ ইকুয়েশন রয়েছে যে প্রেম ভাঙলেই মনে হয় একটা ভালো গান এবং সেই গানটা শুনেই মানুষ জেগে উঠবে। না, প্রেম ভাঙার পরেও আরেকটা প্রেম হওয়ারও জায়গা আছে। কতবার মন ভেঙেছে? আমার একবারই খুব গভীরভাবে মন ভেঙেছে, মানে বহু বছরের সম্পর্ক ভাঙার যে যন্ত্রণা। আমি খুব কমিটেড মানুষ, আমি ভীষণ কমিটেড মানুষ। কারণ আমি গান বাজনা কে যেভাবে কমিটমেন্ট আমার জীবনে আমি দিয়েছি, আমার ভালোবাসা বা প্রেমকেও আমি সেইভাবেই কমিটমেন্ট করেছি আর কি। সুতরাং একবারই খুব সাংঘাতিকভাবে আমার মন ভেঙেছিল, কিন্তু সেটা কাটিয়ে উঠতে বেশি দিন আমার সময় লাগেনি। কারণ সঙ্গে সঙ্গে আমার জীবনে আমার স্ত্রী আমার জীবনে চলে আসে সেই মুহূর্তে, সেই সময় সে আমার প্রেমিকা হয়। সুতরাং আমি খুব বেশি সময় যে রিগ্রেট করেছি বা দুঃখ করেছি বা যন্ত্রণা পেয়েছি সেটা নয়। তুমি কি প্রচন্ড বিমুখ বর্তমান পরিস্থিতি থেকে? কোন পরিস্থিতি থেকে? সমস্ত কিছু, সোশ্যাল মিডিয়া বলো, ইনফ্লুয়েন্সার বলো, এই যেন তেন প্রকারে বেড়ে ওঠা বলো। আমি তো কিছু জানি না, খবরই রাখি না, আমি বিমুখ কি হব? আমি বিচ্ছিন্ন মানুষ একদম। এটা তুমি আমাকে বলতে পারো যে কৌশিকদা কিন্তু একটা বিচ্ছিন্ন দ্বীপ। অনেক দ্বীপ রয়েছে, একটা বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। বিচ্ছিন্ন দ্বীপটা কৌশিকদা। বিচ্ছিন্নতাটা অনেক কারণে, আমি সেই কারণগুলো একদম অনস্ক্রিন বলতে পারবো না তোমাকে। কখনো ব্যক্তিগত সাক্ষাতে আমি তোমাকে সেগুলো গল্প করে শোনাবো, হ্যাঁ, কারণ অনেকেরই খারাপ লাগতে পারে। তো আমি সেই খারাপ লাগার জায়গাটা কাউকে দিতে চাই না। সবার সবাই ভালো থাকুক এবং ভালো মন নিয়ে থাকুক, সেই ভালো ভাবনা নিয়ে থাকুক, সেই জায়গায় আমি আঘাত দিতে চাই না কারো। কিন্তু আমি সরে এসেছি অনেকগুলো কারণে, এবং আমি খুব ভালো আছি তিথি, আমি ভীষণ ভালো আছি। আমি বিমুখ কোনোটাই নই। আমি এখনো সংবাদপত্র পড়ি, প্রত্যেক দিন সংবাদপত্র পড়ে আমার যন্ত্রণা হয়, আমার হাসি পায়, হ্যাঁ, আমার অভিমান হয়, অনেক কিছু। আমি মানে সমস্ত খবরাখবরই সবার কাছ থেকে পেয়ে যাই। কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম, এই সমস্ত জায়গায় কারা কি করছে না করছে, কে চুলোচুলি করছে, কে মারামারি করছে, কে কান্নাকাটি করছে, কে আনন্দ করছে, এগুলোর খবর আমার মনে হয় না অ্যাটলিস্ট আমার মতন একজন শিল্পী রাখা উচিত। একটা সময় আশুতোষ কলেজে যেন তেন প্রকারেই আমরা নচিদাকে দেখতে পেতাম, এবং মানে বছরের সেই একটা দিন থাকবেই নচিদা। সেই মানুষটা কোথায় হারিয়ে গেল আস্তে আস্তে? না, নচিদা কোথাও হারায়, নচিদা হারাতে পারে না। এবং তুমিও বলছো তোমার অনুপ্রেরণা নচিদা। নচিদা কোথাও যেতে পারে না। এটা পৃথিবী অনেক জায়গায় অনেক কিছু সরে যাবে, অনেক কিছু পাল্টে যাবে, অনেকে অনেক কথা বলবে নচিদাকে নিয়ে। নচিদা ইজ নচিদা, নচিদাকে কেউ কোথাও কিছু করতে পারবে না। যেমন নচিদা তেমন কবি সুমন চট্টোপাধ্যায়, আমার কাছে এখনো তিনি মানে সুমন চট্টোপাধ্যায়, অঞ্জনদা, এদের কেউ কিছু করতে। তোমার অনুপ্রেরণা ঠিক মানে কিভাবে হয়েছিল? দেখো, আমি এদের প্রত্যেকের কাছ থেকে ইন্সপায়ার হয়েছি। পিচ্ছিগারকে দেখিনি, কিন্তু আমি কবি সুমনকে দেখেছি। আবার বব ডিলানকে দেখিনি, আমি অঞ্জন দত্তকে দেখেছি। এরকম এদেরকে সামনে থেকে দেখতে পেয়েছি। আর নচিদা তো জীবনের ছোট ছোট কথাগুলো কত সহজে বলে দিয়ে গেছে। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, গানটা লাইনটা এটা, কিন্তু তার পেছনে তো কত কি রয়েছে। এই মানুষগুলোকে নিয়ে না মানে কোনো কথা আমার মনে হয় না আমাদের শিল্পীরা আমাদের কিছু বলা উচিত আর কি। মানে কি বলবো, মানে যারা জীবন বোধ শিখিয়ে গেছে, যারা গান বোধ শিখিয়ে গেছে, তাদেরকে নিয়ে কি বলবো, মানে কিছু বলার থাকে না। এরা প্রত্যেকে ইন্সপায়ার করেছে আমার জীবনে। আরো কিছু মানুষ ইন্সপায়ার করেছে আমাকে নানানভাবে, প্রচুর শিল্পীরা যারা আছেন
এরকম অনেক মানুষ, মৌসুমী ভৌমিক, তারপরে প্রতুল মুখোপাধ্যায়, এরকম আরো অনেক শিল্পী, কাজী কামাল নাসের, হ্যাঁ, এরকম অনেক নাম, যে নামগুলো হয়তো মানে কি বলবো, যে স্মৃতির অতলে ডুবে যাওয়া আর কি আমাদের কাছে। কিন্তু সত্যি এগুলো কোনো তুলনা হয় না, তুলনাহীন। আমি অঞ্জন দত্তের একটা সাক্ষাৎকারে মানে বলেছিলেন যে আমার গুনগুন করতে করতেই মাথার মধ্যে একটা পুরো লিরিক্স পুরো সাজিয়ে নিই। তো তোমার মাথায় আগে কি আসে, গান, সুর না লেখা? কখনো সুর পরে লেখা, আবার কখনো লেখা পরে সুর। ওরকম নিয়ম মাফিক কিছু হয় না আমাদের। আর আমি ওরকম অনেকে শুনেছি যে রাস্তায় যেতে যেতে একটা সুর হলো, ওটা রেকর্ড করে রেখে দিল, ওইটা আমার হয় না। আমার কম্পোজ করার জন্য আমার বাড়িটা খুব ইম্পর্টেন্ট। আমার বাড়ি, আমার ঘর, আমার কাজের ঘর, যেখানে আমি রেয়াজ করি, যেখানে আমি কাজ করি, আমার সাধনা করি আমি, সেই ঘরটা আমার খুব ইম্পর্টেন্ট। আমাকে ওইভাবেই গান, হ্যাঁ এবার জরুরি ভিত্তিক গান তো রয়েছেই, মানে ফরমায়েশি গান যাকে বলি, হঠাৎ করে একজন কেউ বললো যে একটা গান তৈরি করে দিতে হবে, সেটা করার জন্য একটু সময় নিতে হয়, নিজেকে প্রিপেয়ার করতে হয় সেটার জন্য। সেটা করার জন্য যে আলাদা করে কোনো মারামারি করি বিরাট কিছু তা নয় আর কি, নিজের সঙ্গে সেরকম কিছু চলে না মারামারি। তো ওটাও সহজাত, স্বাভাবিকভাবেই চলে আসে। এই যে গানের, তুমি তখনই বললে যে প্ল্যাটফর্ম নেই এবং মানুষ কমছে, সমস্ত কিছুতে আমি যদি মানে কেন্দ্র করে একটা কথা জিজ্ঞেস করি, মানুষ কমছে না তিথি, মানুষ কমছে না, মানুষ কিন্তু আছে, মানুষ বেড়েছে, কিন্তু তাদের ধৈর্য কমেছে। তাদের ধৈর্য কমেছে। তুমি যদি তাকে একটা 30 সেকেন্ড বা 90 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে একটা গানের পুরো সবকিছু দেখিয়ে দাও, তাহলে সে থোড়াই 3 মিনিট ধরে গান শুনবে। আর 3 মিনিট ধরে গান, সেই 30 সেকেন্ড 60 সেকেন্ড 90 সেকেন্ডে যেটা হচ্ছে সেগুলো তো পুরনো যা হওয়ার হয়ে গেছে, সেগুলোই হচ্ছে বারবার করে। নতুন কি হচ্ছে? তোমার এই গানগুলো নিয়ে যে এখন নতুন ভাবে যে গাওয়া হচ্ছে, আমাদের জেনারেশনের থেকে যারা একটু ছোট তাদেরকেও যদি দেখি, গঙ্গার পাড়ে বলো, আড্ডাখানায় বলো, কেমন লাগে? আমার কাছে প্রচুর ভিডিও দেখতে পাই আমি, আমার কাছে আসে যে কোথাও, সেদিনকি বাংলাদেশের একটি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই কলেজে দেখছিলাম ওদের ফেয়ারওয়েলে ওদের ক্লাসরুমে বসে ওরা গাইছে, ক্লাসরুম গাইছে আর কি, বাংলাদেশ। তখন আমার মনে হলো যে ওদের যে রাজনৈতিক অবস্থা, যে টালমাটাল অবস্থা ওদের দেশে, সেখানে ওরা এখনো কিন্তু কোথাও গিয়ে মানে এই আমাদের ইমোশন, আমাদের রুট, এগুলো ওরা ভোলেনি আর কি। ওদের যে আমাদের প্রতি ভালোবাসা, পৃথিবীর প্রতি ভালোবাসা, তো এরকম আমি মানে অনেক সময়ই আমার চোখে পড়ে, এগুলো আমার কাছে আসে আর কি। আমার ফোনে আমাকে অনেকে আননোন নাম্বার থেকে এরকম ভিডিও ভেসে ভেসে আসে, নানান জিনিস আসে, ছবি আসে, ভিডিও আসে, গান আসে। তো এগুলো তো এনজয় করার মতোই জিনিস। মানে এগুলোতে আমি যত চুল আমার পাকবে ধীরে ধীরে, তত আরো এরকম অনেক ভিডিও, অনেক ছবি, এরকম অনেক গান আমি শুনতে পাবো। আর আমার এই যে কি বলবো, যে বলির রেখাগুলো, এগুলোই আমার বলি রেখাগুলোকে বাঁচিয়ে রাখবে, বলি রেখাগুলোকে স্পষ্ট হতে দেবে না কখনো, আমাকে ইয়াং করে রাখবে। এই বব ডিলানের গানটা বলো, ফরএভার ইয়াং, হ্যাঁ, ফরএভার ইয়াং, মানে আমরা সারা জীবন এরকম যুবকই থেকে যাব, যতই আমাদের চুল পেকে যাক। মানে রকস্টাররা তাই হয়, রকস্টাররা তো কখনো বুড়ো হয়ে যায় না, তাদের চুল পেকে যায়, তাদের দাঁত পড়ে গেল, হ্যাঁ, তাদের হাঁটার জোর কমে যাচ্ছে, কিন্তু স্টেজে তুমি উঠিয়ে দাও, মিক জ্যাগারকে এখনো দেখো, রোলিং স্টোনসের মিক জ্যাগারকে দেখো, হ্যাঁ, তুমি দেখলে এখনো তোমার মনে হবে যে এই তো 20 বছরের একটা যুবক এখনো স্টেজ উঠে গান গাইছে। তুমি ভীষণ বাউন্ডুলে। আমি তো বরাবরই বাউন্ডুলে, ভবঘুরে, ছন্ন ছাড়া। সেটা আমার স্ত্রীর কৃতিত্ব যে আমাকে এইভাবে এখনো সে বেঁধে রাখতে পেরেছে। কিন্তু সেও এক এক সময় হাল ছেড়ে দেয় আর কি, সেও ভাবে যে কি হবে, মানে ওকে আটকে রেখে লাভ নেই, ও যেটাতে আনন্দ পায়, যেটাতে খুশি থাকে, সেটাতেই থাকুক আর কি। মোটামুটি বলা চলে বয়স বাড়লেও মানুষটা মন থেকে ইয়াং। একদমই, আমরা সবাই ইয়াং, আমি একা নই। আমি আবার বলছি এটা, টু বি ভেরি অনেস্ট,
আমি একাই ইয়াং নই। যারা এখন নচিদার কথা বল, নচিদা এখনো ইয়াং, যে যাই বলুক না কেন এখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে মানুষটা। কবির সুমন এখনো ইয়াং, অঞ্জন দা এখনো স্টেজে উঠলে আমরা তো পাগল হয়ে যাই এখনো। মেয়েরা পাগল হবে কি, আমরা পাগল হয়ে যাই। সো এরা 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 ফরএভার ইয়াং, এরা কেউ বুড়ো হতে পারে না। ঠিক ঠিক। কৌশিকদা, একটা সময় পৃথিবীতে যখন শুরু হচ্ছিল, মানে প্রচুর মানুষ দেখেছো দুমুখ সাপ, যেটা আমি পরিষ্কার ভাষায় বলছি, এবং এখন খুব কম সংখ্যক এবং চেনা বিশ্বস্ত মানুষরা রয়েছেন। কেমন লাগে ওই সময় যে মানুষগুলো কাদা ছেটাতো, সেই মানুষগুলো? দেখো, কাদা ছেটানো, জল ছেটানো বা থুতু ছেটানোর লোক তো অভাব নেই আমাদের। মানে কথাই রয়েছে যে আমরা বাঙালিরা হচ্ছে কাঁকড়ার জাত, মানে কারোর উন্নতি আমরা কেউ সহ্য করতে পারি না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তার মধ্যে থেকেই আমাদেরকে একটু ভালো থাকার চেষ্টাটুকু করে যেতে হবে, যেটা আমি প্রতিনিয়ত করে চলি। কারণ আমি জানি যে আমি এগুলো কখনোই সরাতে পারবো না। এটা একটা রোগ আর কি, এটা দুরারোগ্য ব্যাধি। এর কোনো ওষুধ হয় না, এর কোনো উপশম হয় না। সুতরাং এটা যেটা করতে পারি আমি সেটাকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি। তার জন্য কি করতে হবে না, আমাকে ভালো ভালো মানুষের সঙ্গে মিট করতে হবে, আমাকে ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে। তাহলে আমি কিন্তু ভালো ভাববো, ভালো চিন্তা করব, আর আমি ভালো থাকবো আর কি, বেসিক্যালি। সুতরাং এইটাই একমাত্র উপায় আর কি। এবং সেই কারণেই আমি আমার গণ্ডিটাকে, আমি বললাম না, এই কারণেই আমি আমার গণ্ডিটাকে ছোট করে ফেলেছি। তাদের সঙ্গে এখনো কথা হয় যারা পৃথিবীর একসময় পরিবার ছিল বা লোক ছিল? হ্যাঁ, দেখো, আমাদের তো ওরকম কোনো মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে ওরকম কোনো ব্যাপার নেই। এরকম প্রচুর লোকজন আছে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এখনো তারা পৃথিবীর গান শোনে। আমার সঙ্গে হয়তো তাদের যোগাযোগ নেই। এটা হয়তো বড় প্রাপ্তি একটা। হ্যাঁ, মানে আমি তোমাকে বলছি তো, যে আমাকে চরমতম মানুষ যে আমাকে ঘেন্না করে, ঘৃণা করে, সে আমার গানকে ঘেন্না করতে পারবে না। আমাকে ঘেন্না করতেই পারে, কিন্তু আমার গান বা আমাকে ফেলে দিতে পারবে না সে। আমার গান মানেই তো আমি। ঠিক ঠিক। আমার তো আলাদা করে কোনো অস্তিত্ব নেই। একমাত্র গান, আমার তৈরি গানই হচ্ছে আমার কাজই হচ্ছে আমার একমাত্র অস্তিত্ব। সেটা যখন সে শুনবে, তার মানে সে তো আমাকে অ্যাভয়েড করতে পারবে না। ঠিক ঠিক। এবং এই যে অ্যাভয়েড করা বা না করা থেকে ফলোয়ার, যেটা আমরা বলি যে সোশ্যাল মিডিয়াতে প্রায় আমরা চোখ রাখি, এই সময় ভিজুয়ালাইজেশনটা কতটা ইম্পর্টেন্ট? আমরা তো ওই ভিজুয়াল বিষয়টা আসা মানে হচ্ছে আমরা একটা ওই পাখিকে বুলি পড়ানোর মতো নয়, কাগজ গিলিয়ে দেওয়া একটা গল্প ছিল ছোটবেলায়, তোতা কাহিনী, মনে হয় তোতা কাহিনী সম্মত। হ্যাঁ, ওই কাগজ মুঠো করে তার মুখে গুজে দেওয়া হতো, দিয়ে বলতো এটাই তোমার। এবং সেই পাখিটা একসময় মরে গেল, বাঁচলো না। কেন বাঁচলো না? কারণ পাখিটা তো নিজের মতন খাবার খাবে, মানে নিজের মতন খাবে, নিজের মতন পড়বে, নিজের মতন থাকবে, নিজের মতন ভাববে। পাখিটা তো তাই করার কথা ছিল। কিন্তু তাকে যদি আমি আমার শেখানো গুলিটা অড়ে যাই তার কাছে, হ্যাঁ, যেটা তাই হচ্ছে। একটা ভিজুয়াল তৈরি করছো, একটা গানকে 5 জন যেভাবে ভাবতো আলাদা, তোমার 5 বন্ধু, একটা গানকে তোমরা 5 জন বন্ধু 5 রকম ভাবে ভাবতে, সেটা তোমাকে আমি ভাবিয়ে দিচ্ছি যে এটাই, তুমি আলাদা করে কিছু ভেবো না। তোমার তোমার ওই ক্রিয়েটিভ সেন্সটাকে আমি শেষ করে দিলাম। যে তুমি যে একটা গান নিয়ে, ধরো পৃথিবীর নতুন অ্যালবামের গান, ধরো জনহীন রাজপথ, যদি আমি তোমাকে একটা মিউজিক ভিডিও করে দিই, তাহলে আমি তোমাকে আমার গল্পটা বললাম, তাহলে কি সেটা তোমার গল্প হলো না? তুমি গানটা শুনে নিজের মতন করে একটা ভিজুয়াল তৈরি করো, সেটা তোমার মাথায় থাকুক, তোমার মনে থাকুক, তোমার হৃদয়ে থাকুক, সেটা দিয়ে একটা মিউজিক ভিডিও হবে কোনো একদিন। ঠিক ঠিক। এবং আমি একটা উইয়ার্ড প্রশ্ন করতে চলেছি। আর সোনু নিগম, যিনি এত বড় একজন সঙ্গীত শিল্পী, একটা পডকাস্টে বলেছিলেন শিল্পীদের ক্ষেত্রে নেশাটা খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, ডিপেন্ড করে সে সেটাকে বিনোদন নেবে না, সে সেটাকে নেসেসিটি নেবে। তো মানে এইটা কি কোথাও, মানে তুমি কি ডকুমেন্টেড বিশ্বাস করো? মানে এটা কি, এই কথাটা কি ডকুমেন্টেড কোথাও? হ্যাঁ, এটা ডকুমেন্টেড এই কথাটা। সোনু নিগম প্রথমত হচ্ছে, দেখো, উনি হয়তো এইটাই বলতে চেয়েছেন যে নেশা হচ্ছে গানের নেশা। আমি এটা বিশ্বাস করি যে সোনু নিগমের মতন একজন স্টলওয়ার্ড, তিনি অন্যান্য পারিপার্শ্বিক যে নেশাদ্রব্য সেটাকে উনি নেশা বলেছেন। না, উনি বলেছেন ওটা বিনোদন
এবার ডিপেন্ড করছে, কেউ বিনোদন নিচ্ছে, কেউ আবার সেটাকে নিত্য প্রয়োজনীয় নিচ্ছে। হ্যাঁ, এবার এটা দুটো দিক, আমি বললাম না যে যে কোনো বিষয়ের না একটা ভালো একটা খারাপ দিক রয়েছে। এই যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া, এটা যেমন খারাপ দিক রয়েছে, তেমন আমার অনেক ছোট ছোট ভালো দিকও রয়েছে। কিন্তু এবার আমরা কোনটাকে ব্যবহার করব। হ্যাঁ, নেশার দ্রব্য পৃথিবীতে কে নেশা না করেছে, নানান ধরনের নেশা করেছে। হ্যাঁ, কেউ নেশা দ্রব্যের নেশা করেছে, কেউ গানের নেশা করেছে, কেউ বইয়ের নেশা করেছে, কেউ কফির নেশা করেছে, কেউ চায়ের নেশা করেছে। হ্যাঁ, সুতরাং নেশা নানান বিষয়ের হয়। এবার সেই নেশাটাকে তুমি কিভাবে নেবে সেটা একটা বিষয়। এবার নেশা করতে গিয়ে নেশার মধ্যে ডুবে গেলে, হ্যাঁ, নেশাই তোমাকে আষ্টপৃষ্টে বেঁধে নিল, তাহলে তো মুশকিল মানে সেটা থেকে বেরোনো। কিন্তু আমি বলছি, হ্যাঁ, সেটা যদি এখন তোমাকে বই পড়ার নেশা, সেটা তোমাকে আষ্টপৃষ্টে বেঁধে, সেটা কি খারাপ? না, ঠিক। ভালো গান শোনান, মানে মোটামুটি পরিকল্পনা রাখার জন্য বা বানানোর জন্য কোন রকম কোনো নেশার প্রয়োজন নেই। না না, কিসের নেশা? আমরা কি নেশা করেছি নাকি? নেশা করেছি, আমরা করিনি তা না। মানে এটা তো মিথ্যে কথা বলা হবে তাহলে। অনস্ক্রিন নিজেকে বাঁচানোর একটা পরিকল্পনা। নেশা সব অল্প বয়সী সবাই করে, আমরাও করেছি নেশা। এখনো অকেশনালি আমরা নেশা করতে পারি, করতেই পারি, অসুবিধা তো নেই কিছু। কিন্তু সেটা লিমিটটা তোমাকে জানতে হবে, যে সেটা লিমিট, সেটা তোমার কাজকে কোনো রকম ভাবে নষ্ট করছে না তো, সেটা তোমার ব্যক্তিত্বকে কোনোভাবে আঘাত করছে না তো, এইটা তোমাকে জানতে হবে। তোমার শরীরকে কোনোভাবে ক্ষতি করছে না তো, এইটা যদি তুমি ভালো করে জানো, তাহলে আমার মনে হয় যে কেউ নেশাকে সুন্দরভাবে নিজের মতন করে নিজের বশে রেখে চালাতে পারে। ঠিক। এবং আমি যদি প্রথমেই ফিরে যাই, প্রথম দিকে যে প্লেব্যাক সিঙ্গিং, হ্যাঁ, যেটা এখন তুমি করছো, আবার করছো, তো আমারও ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে। তোমার এটা নিয়ে কি বলার আছে? দেখো, 2018-19-এর পর আমি ঠিক করেছিলাম যে প্লেব্যাক করব না, কারণ সেরকম মাপের ছবিতেই কাজ করব যদি পাই। হ্যাঁ, সেটা কিছু অভিমান বা কিছু জায়গা নিয়ে কেন, কারণ আমার শেষ যেটা, সেটা খুব বড় ছবি, সেটা কিশোর কুমার জুনিয়র, কৌশিক গাঙ্গুলি পরিচালিত। কিন্তু তারপরে আমি নিজেই সিদ্ধান্ত নিই কিছু কিছু, যে আমি কিছু কিছু কাজ করব, যে কাজগুলো করার জন্য আমার এমন কিছু দরকার যেটা একটু বড় কিছু হবে। এটা প্রত্যেকেরই একটা জায়গা থাকে, না আমারও একটা ভাবনা ছিল। এবং তার জন্য আই নিড টাইম। আমার মনে হয়েছিল যে আমার একটু সময় দরকার। সেই সময়টা, সে একটা ব্রেক, ওই ব্রেকটা আমি নিয়েছি, প্রায় 5 বছরের একটা ব্রেক। তারপর আবার যথারীতি সৃজিতদার ছবিতে ফিরে আসা। কিন্তু আমার যেটা খুব আনন্দ লেগেছে, যে এই সিনেমায় একটি গান আছে, মানে আমি যে ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, সেখানে যেমন রাপুর্ণা এই গানটি গেয়েছে, আর আমিও একটি ভার্সন, মেল ভার্সনটা আমি গেয়েছি। এটা আমার খুব ভালো লেগেছে, রাপুর্ণা দারুণ গেয়েছে। মানে আমি চাইবো রাপুর্ণা গানটাই থাকুক। হ্যাঁ, আমারটা, কারণ দেখো, আমি যে গানটা হয়েছে সেই গানটা আমার গলায় খুব জনপ্রিয়, অলরেডি জনপ্রিয়। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। যথারীতি খুব জনপ্রিয় গান, মানে কয়েক লক্ষ ভিউজ ওটা। আমি চাইবো রাপুর্ণা একজন বাডিং আর্টিস্ট, ও এই প্রজন্মের শিল্পী, ওর গানটাই মানুষের কাছে বেশি করে পৌঁছে। এই প্রজন্ম শিল্পীদের তোমার কি ডেপথ কম লাগে? না না, আমার তো ডেপথ কম লাগে না, ওদের বরঞ্চ ওরা অনেক বেশি টেকনিক্যালি স্ট্রং। আমাদের সময় আমরা যত না টেকনিক্যালি স্ট্রং ছিলাম, ওরা অনেক টেকনিক্যালি স্ট্রং। মানে এবং ওরা অনেক কিছু ফলো করে, ওরা অনেক কিছু দেখে এবং সেটাকে শেখার চেষ্টা করে। আমাদের মধ্যে যেটা ছিল, হ্যাঁ আমি বলতে পারি, যদি বলো যেটা তুলনামূলক আলোচনা, আমাদের মধ্যে না সোলটা একটু বেশি ছিল, আত্মাটা একটু বেশি ছিল। হ্যাঁ, মানে আমাদেরটা না খুব প্যাশনেট ছিল, মানে আমরা প্রচন্ড প্যাশনেট ছিলাম। সেটা পাই এই শিল্পীর, এই যে প্রজন্মের শিল্পীদের মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে সেই প্যাশন এখনো আছে। আমার সঙ্গে প্রচুর লোকের কথা হয়, প্রচুর শিল্পীদের মধ্যে অনেক শিল্পীকে অনেক লোক অনেক কথা বলে। যেমন আমি কেশবের কথা বলছি, কেশব দে, অনেকে গালাগালি দেয় ওকে, অনেকে আজে বাজে কথা বলে, কিন্তু কেশব কিন্তু অদ্ভুতভাবে ও নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে। ও কিন্তু কারোর সাহায্য নিয়ে দাঁড়ায়নি। ও যাই করুক না কেন, ওর মধ্যে কিন্তু সেই প্যাশনটা আছে। অনেকে বলবে, অনেকে আমার এই ইন্টারভিউ শুনে বলতেই পারে, কৌশিক দা কেশবকে সমর্থন করছে, কেন করছে? কারণ ওর ক্ষমতা আছে, ওর অনুষ্ঠানে শয়ে হাজার লোক আসে। মানে গানের জগতেও বেড়ে ওঠার জন্য একটা ক্ষমতা তো প্রয়োজন।
মানে না, ক্ষমতা তো নিজের গাওয়ার ক্ষমতা, তোমার পারফর্ম করার ক্ষমতা, আর কোনো ক্ষমতা তো এখানে প্রয়োজন পড়ে না না। বলছো? না, আমার তো মনে হয় না পড়ে। আমার কি ক্ষমতা আছে? সিনেমা জগতের মানুষদের থেকে প্রায় শোনা যায় যে পরিচালকের কাছের মানুষ হলেই ছবি পাওয়া যায়। না না, এরকম না। কিন্তু সৃজিতদার সাথে আমার পরিচয় 2011 সাল, 10-11 সাল থেকে আমি সৃজিতদাকে চিনি। তো আমি তো সৃজিতদা আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমার প্রচুর আমার বিয়েতে এসছেন তিনি, আমার বিভিন্ন অকেশনে আমি ওনাকে ইনভাইট করি। তো আমি কি সৃজিতদার সাথে এত বছর গান গাইলাম? তোমাদের গানের জগতে যদি খুব ডেপথে দেখি, তাহলে কি কোনো রকম কোনো পলিটিক্স চলে না? এইটা একান্তই ব্যক্তিগত। পলিটিক্স চলে না এখানে, কেউ পলিটিক্স করে না। গান বাজনার জগতে কেউ পলিটিক্স করে না। আমি এটা বিশ্বাস করি যে গান বাজনার জগৎটা না, যদি গান বাজনার জগতে পলিটিক্স থাকতো তাহলে গান বাজনা থাকতো না। গান বাজনা এখনো আছে, এই একটাই কারণ যে গান বাজনার জগতে কোনো পলিটিক্স নেই। গান বাজনার জগতে যেটা আছে সেটা হচ্ছে একসঙ্গে এই যে হতে পারা, এই যে একসঙ্গে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে কিছু করব, প্রতিবাদ করব, এটা করব ওটা করব, সেইটা নেই। সবাই কিন্তু কষ্ট করছে, সবাই স্ট্রাগল করছে। আওয়াজ তোলার লোক কম। আওয়াজ তোলার লোক আছে, কিন্তু তাকে মোটিভেট করার লোকটা নেই, তার পেছনে দাঁড়াবার লোকটা নেই। তাহলে এটা কখন পসিবল? এটা যখন একটা প্ল্যাটফর্ম হবে, এটা যখন একটা কোনো কমিউনিটি হবে, এটা যখন একটা কোনো ফোরাম হবে, সবাই মিলে একসঙ্গে আসবে, সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে। আমরা কিন্তু সিনিয়র আর্টিস্টরা কি যখন আড্ডা মারে আমরা তাদের সামনে যাই না? আমরা গিয়ে তাদের সামনে আড্ডা মারি, গল্প করি, তারাও আমাদেরকে আপন করে নেন। ঠিক। তার মানে আমাদের মধ্যে ওই ঐক্যবদ্ধতাটা আছে। খুশিতে ঐক্যবদ্ধ থেকেই আরেকটা প্রশ্ন বারবার করে মাথায় ঘুরছে। খুব সদ্য ফসিলসের একজন গিটারিস্টকে আমরা হারিয়েছি, এবং শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বলো, মানুষের থেকে বলো, যে রূপমদার সাথে কোনো রকম কোনো একটা মিসকমিউনিকেশন বা এরকম বাজে বাজে কথা বলছে লোকজন, কিছু না জেনে। যেই মানুষটা এত বছর সংসার করেছে লোকটার সঙ্গে, হ্যাঁ, সেই মানুষটা তার আত্মহত্যার জন্য দায়ী, এটা আসলে হয় নাকি? তা এবং শুধু রূপমদা না, রূপসাদীকেও লোকে টেনে এনেছে। কেন এইসব লোকের খেদে কাজ নিয়ে এইসব করছে? এইগুলো আমার সঙ্গে আমার কথা বলছি। আমার ব্যান্ডের গিটারিস্ট বুবুনদা 2012 সালে তিনি চলে যান। তিনিও সুইসাইড করেছিলেন। যেদিন সুইসাইড করেছিলেন সেদিনকে পরে অনেকে এরকম, তার মধ্যে বিশেষ একটি ব্যান্ড আছে, আমি ব্যান্ডের নামটা বলছি না, আমি চাই না আর এইসব নিয়ে আর তর্ক বিতর্ক আর বাক বিতর্ক আমার ভালো লাগে না, এগুলো নোংরাম আর কি। তো তারা এবং তাদের কিছু দলের লোকজন এবং তাদের সাঙ্গপাঙ্গ এরা এই ধরনের কথাবার্তা বলা শুরু করলো আর কি। তখন খারাপ লেগেছিল যে তারা বলল, তাদেরই একজন সদস্য বলল যে ব্যান্ডের গিটারিস্ট এরকম বা ব্যান্ডের বাকি মেম্বারদের সঙ্গে এরকম হবেই, বা তাদের জীবনে এরকম ঘটবেই যদি যিনি ফ্রন্টে দাঁড়িয়ে থাকেন, যিনি সামনে দাঁড়িয়ে থাকেন, তার ওপর যদি সব এত আলো থাকে, তাহলে বাকিদের ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন তো হবেই। ওনার বক্তব্য হচ্ছে আমরা কেন আলো পাই না সামনে। আরে বাবা, এটা তো বুঝতে হবে, মানে এটাই উজবুকের মতন কথা না, তাই না? যে সামনে দাঁড়িয়ে থাকবে তার উপর তো আলোটা, কারণ সে কথা বলে, ব্যান্ডের সমস্ত কিছু সেই প্রেজেন্ট করে, আলো তো স্বাভাবিকভাবে তার উপর পড়বে। কারণ এখনো তো ভারতবর্ষে ওই ব্যান্ড কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করা, এই ব্যাপারটা তো পুরোপুরিভাবে হয়ে যায়নি। এখনো লোকে ভাবে যে গান গায় সেই সব কিছু। আমাদের এখনো শুনতে হয়, দাদা আপনার হ্যান্ডস কোথায়? তাকে শুধরে দিতে হয়, না দাদা হ্যান্ডস নয়, ওরা আমার ব্যান্ড মেম্বার, দে আর মিউজিশিয়ানস, ওরা হ্যান্ডস নয়। এই হ্যান্ডস টু মিউজিশিয়ান বা মিউজিশিয়ান টু ব্যান্ড মেম্বার, এই যে উন্নীতটা, এই যখন এটা উন্নীত হবে না তখন এগুলো থাকবে না। হবে কি তুমি বিশ্বাস? হ্যাঁ নিশ্চয়ই, এখনো তো হয়েছেই তো। অনেকের ভুল ভাঙিয়ে আজকে তো এই জায়গাটা এসছে যে ব্যান্ড বলে। এখন এই ম্যাক্সিমাম লোকের কথায় ব্যান্ড শব্দটা, এবং যারা বলতেও পারে না তারা কিন্তু পোস্টারে লিখে দেয় ব্যান্ড, বাংলা একটা ব্র্যাকেটে লিখে দেয় ব্যান্ড, বাংলা ব্যান্ড বা ব্যান্ড, হ্যাঁ লিখে দেয় সেটা। ঠিক। এবার যেটা তুমি আসল যেটা প্রসঙ্গে সেটা বলি, যে এই যে এগুলো কারা করে, যাদের প্রচুর সময় হাতে, কাজ নেই, প্রচুর সময়, তারা এইসব লেখাগুলো লেখে। আমার বক্তব্য, আমি তো তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, আর আমার জানার প্রয়োজন নেই। তাদের ব্যক্তিগত জায়গা ওটা, সে ব্যান্ড কেন
আর আমি এটা সবচেয়ে বড় বিশ্বাস করি, আমি দেখেছি কিছু জায়গায় এই লেখাটা, যে ব্যান্ড থেকে চন্দ্রদাকে বের করে দেওয়া হয়েছিল বলেই চন্দ্রদা আজকে ডিপ্রেশন, মানসিক অবসাদ এরকম। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমরা একসাথে 5 জনে মিলে একটা দল করেছি, নাটকের দল করেছি বা কিছু করেছি, একজন মেম্বার, আমরা তো ভালোবেসি দলটা করেছি বন্ধু বান্ধব মিলে, তোমাকে যদি আমি হঠাৎ করে আমি 3 মাসের বা 4 মাসের মধ্যে একজনকে বের করে দিলাম, এই বের করে দেওয়ার পেছনে তো একটা কারণ থাকে। আমার বন্ধু, আমরা 5 বন্ধু মিলে, ব্যান্ড তো এইভাবেই শুরু হয়, থিয়েটারের দল এইভাবেই শুরু হয়, আমরা 5 জন মিলে দল করলাম, আমার বন্ধু, সে আমার কাছে, তার কাছে আমি সবকিছু শেয়ার করি, তাকে আমি একদিন হঠাৎ করে ব্যান্ড থেকে বের করে দেবো, এটা তো মানে তার পিছনে কারণ আছে। ঠিক ঠিক ঠিক, সেইটা মানুষ জানতে চায় না কিন্তু, যে কারণটা কি, তাহলে কারণটা বলো আর কি। ঠিক। এবং কারণটা আমি তো দেখেছি, যখন চন্দ্রদা বেরিয়ে এসেছিল ফসিল, আমার বলা উচিত না, সরি, আই এম সরি, বাট আমার মনে হয় চন্দ্র যখন ফসিলস থেকে চন্দ্রদা বেরিয়ে এলো আর কি, সেই সময় কিন্তু বহু স্টেটমেন্ট দিয়েছে রূপমদা, বহু স্টেটমেন্ট, তার বিপক্ষে কেউ কোনো যুক্তি খাড়া করতে পারেনি। আবার সেই মানুষটাকে ধরে, কারণ ওই সময় হয় না সব একদম উপরে বসে থাকে যে মানুষটা, তার পা ধরে সবাই টানাটানি। ঠিক ঠিক, একদম ঠিক। আমার খুব খারাপ লেগেছে এটা, যে এই সেম জিনিস আমি ফেস করেছিলাম 2012-তে। এটা কেন করছে? একটা তার পরিবার আছে, তার স্ত্রীকে ধরে টানছে, তার অপমান হচ্ছে না? আজকে সেম জিনিসটা যারা করছে তাদের সঙ্গে যদি হয়, হ্যাঁ মানে কেউ নিজের দিকে দেখে না। দোষারোপ করা, মানে অহেতুক দোষারোপ করা। মানুষ কেন করছে দোষারোপ? আমি তার সঙ্গে আমি তো বললাম, আমি তার সঙ্গে সংসার করেছি, একটা দিনও গিয়ে সংসার করেছি তার সঙ্গে, একটা দিনও গিয়ে একটা ব্যান্ডের যে স্ট্রাগলের যে সময়টা, সেটা কাটিয়ে এসেছি। ব্যান্ড থেকে স্টেজ থেকে যখন লোকজন ঘাত ধরে নামিয়ে দিয়েছিল লোকজন, আমরা গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়ায়নি তো কেউ। আজকে তারা বড় হয়ে গেছে, তাই জন্য তার পা ধরে টানতে হবে আমাকে, কেন? ঠিক। আমি তো বললাম এই কারণেই কিন্তু মুশকিল, মানে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না, কারণ ভরসা করতে পারছি না। ভরসা নেই, একদম ঠিক। তোমার ডিস্ট্রাকশন হয় না? না, আমি তো বললাম আমি সবের ঊর্ধ্বে চলে গেছি। মানে আমার চামড়া মোটা হতে হতে এমন মোটা হয়েছে, কারণ আমাকে তো প্রচুর কথা শুনতে হয়েছে, আমি এই কারণে আমি গন্ডিটাকে ছোট করে ফেলেছি। নীরব দ্বীপ, যে দ্বীপে আর কেউ নেই, আমি একা। এই জীবনটা বাঁচতে কেমন লাগে? খুব ভালো লাগছে, আমি এনজয় করতে চাই, খুব তাড়াতাড়ি রিটায়ারও করব এই জীবন থেকে, এবং রিটায়ার করার পর একটা ছোট্ট গ্রামে একটা বাড়ি হবে আমার, সেখানে ছোট্ট একটা বাগান করব, সেখানে ফসল ফলাবো, একটা ছোট্ট পুকুর করব, সেই পুকুরে মাছ রাখবো, সেখানে থাকবো, সেখানে বই পড়বো, আমার পুরো লাইব্রেরিটা তুলে নিয়ে চলে যাব সেখানে। পুরোপুরি পরিকল্পনা হয়ে গেছে, আমাদের শুধু দেখার অপেক্ষা। পৃথিবী কার হাতে থাকবে? পরের প্রজন্মের হাতে থাকবে। এটা কি কৌশিকদা দেবে? হ্যাঁ, আমি দেব। আগামী প্রজন্মকে আমার জায়গা ছাড়তেই হবে, আমি আমার জায়গা ধরে রাখতে, মানে জায়গাটা সত্যি ছাড়তে হয়, প্রত্যেকের জায়গা ছাড়তে হয় এক না একদিন, কেউ আগে ছাড়ে, কেউ পরে ছাড়ে। আমার আইডল হচ্ছেন আমারই বয়সী সে, যদিও মহেন্দ্র সিং ধোনি, যার কিন্তু আরো খেলার ক্ষমতা ছিল, আরো খেলতে পারতো সে, কিন্তু অনেক দিন আগে সে জায়গা ছেড়ে দিয়েছে। সুতরাং আমারও মনে হয় না যে এই জায়গাটা আমি বছরের পর বছর, কারণ আমার সঙ্গে যারা এখন বাজায় তারা আমার সবাই কোমরের বয়সী, যারা এই মুহূর্তে পৃথিবীর ব্যান্ড মেম্বার। আজকে থেকে 10 বছর পর যখন আমার বয়স প্রায় 55-56 হবে, তখন তাদের বয়স হবে মাত্র 25-30-35 বছর বয়স। রিয়েলিটি শোতে বিশ্বাস করো? কোনটা রিয়েল সেটাই তো এখনো খুঁজে যাচ্ছি আর কি, কোনটা রিয়েল আর কোনটা আনরিয়েল সেটাই তো খুঁজছি, সময় লাগবে আর কি বিশ্বাস অবিশ্বাসের এই জায়গাটায় আসতে। যারা রিয়েলিটি শো থেকে উঠে এখন স্টেজ কাঁপাচ্ছে, বড় বড় শো করছে, কি মনে হয় দেখে? আমি কি বলবো বলো তো, আমার প্রথমত হচ্ছে আমি দেখি না রিয়েলিটি শো, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়াটা করি না, সেহেতু জানি না কে উঠে আসছে আর কে পড়ে যাচ্ছে। সুতরাং অনেকে অনুষ্ঠান করছে, প্রচুর লোকজন অনুষ্ঠান করে, আমি শুনি,
এখানে বিভিন্ন ইভেন্ট ম্যানেজাররা যখন আমার বাড়িতে আসে, তারা আমার স্ত্রীর সঙ্গে কথা বলে অনুষ্ঠানে, তখন শুনি যে এই জি বাংলার আর্টিস্ট, তো এরকম ব্যাপারগুলো শুনি। কিন্তু আমার সত্যি কথা বলতে তিথি, আমার আইডিয়াও নেই। আর আমার সত্যি কথা বলতে, আমি যতদিন না রিয়েল আর আনরিয়েলের মাঝখানে আটকে আছি, ততদিন আমার জানার আগ্রহ নেই আর কি, মানে কৌতূহল নেই আর কি জানার। মানে জীবনটা মোটামুটি ভালোই চলছে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে। আমার ভালোই আছি আমি, আমার ছাত্র ছাত্রী, আমার কাজ, আমার গান বাজনা, আমার বই পড়া, আমার লেখালেখি। আর একটা প্রশ্ন আমি মানে ভুলে গেছিলাম করতে, যেটা করা উচিত। কৌশিকদা, বয়স বাড়ার সাথে সাথে শব্দেরও তো পরিবর্তন হয়। অনেক 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 অনেক, এটা অনেকটাই পরিবর্তন হয় আমার জীবনে। তো মানে সেটা একটা এক ধাক্কায় পরিবর্তন আর কি, মানে একটা তুমি আমার লিরিক্যাল ট্রানজিশনটা না তুমি নিতে পারবে না আর কি। মানে একদম জিহাদ থেকে হঠাৎ করে একটা মেলো ডাউন করে কোথায় গিয়ে পড়ছে লিরিক্যাল। আমার স্টেটমেন্টটা কি জানো এখন, অনেকটা আমার লিরিক্যাল স্টেটমেন্টটা অনেকটাই জীবন ধর্মী। মানে কিরকম আমি বলবো, ধরো তুমি সারা শহরটা ঘুমিয়ে পড়েছে তোমাকে একা জাগিয়ে রেখে, তুমি একা শহরে ঘুরে বেড়াচ্ছ, এবং ওই শহরের মধ্যে কোনায় খামচিতে, ধরো তুমি ওই শহরটাকে যেভাবে চেনো, তুমি সারাদিন ধরো শহরে ঘুরে সেই শহরের শরীরটাকে দেখেছো, মনটাকে না, কিন্তু মনটাকে তো দেখতে পাও না। রাত্রিবেলা তুমি ঘুরছো যখন ওই শহরে, তখন রাতে ওই শহরের মনটাকে তুমি দেখতে পাচ্ছ। কেউ তো নেই, নীরবতা, আবার সেই নীরবতা। যখন এই মনটা দেখছো, তখন তোমার কাছে একটা আলাদা আঙ্গিক চলে আসছে, আলাদা দৃষ্টিভঙ্গি। সেটাই এখন আমার লিরিক্স। শব্দের পরিবর্তন নিয়ে যেটা বলছিলে, সেটা এক ধাক্কায় অনেকটা পারবো না বললে। মানে নেওয়াটা মুশকিল আর কি। মানে হঠাৎ করে যে কৌশিকদাকে তুমি চেনো এত বছর ধরে, হ্যাঁ, তুমি যে কৌশিকদাকে ক্লাসরুমের জন্য চেনো, যে কৌশিকদাকে নীল পাখির জন্য চেনো, জনহীন রাজপথের জন্য না, জনহীন রাজপথটা ওয়াজ এ মডার্ন, মানে ইজ এ মডার্ন রেন্ডিশন। কি করে আমি বলছি যে একসময় এত ডিরেক্ট স্টেটমেন্ট আমি লিখেছি ধরো, হ্যাঁ, সেই ডিরেক্ট স্টেটমেন্ট থেকে হঠাৎ একটা ইনডিরেক্ট স্পিচ আর কি। জনহীন রাজপথে আমি একটা জায়গায় একটা লিরিক হচ্ছে, রাজার পোশাক ছেড়ে হেঁটে গেছি খালি পায়ে, মানুষের ভিড়ে মানুষের কাছাকাছি, জনহীনতার শোকে। হ্যাঁ, মানে আমি এত মানুষের মধ্যে, মানুষরা আমাকে রাজা তৈরি করেছে, কিন্তু যদি আমি কোনোদিনও রাজার পোশাকটা ছেড়ে একটু খালি পায়ে হেঁটে দেখি, মানুষের ভিড়ে মানুষের কাছাকাছি গিয়ে দেখি, তখন তো আমি রাজা নই, তাদের মতন করে। সে যখন রাজা রাজা বলে চিৎকার করছে, তখন তার মধ্যে একটা মিথ্যে থাকতে পারে, কিন্তু আমি যখন মানে আমি রাজা হয়ে সেটা বুঝতে পারি, এটার মধ্যে একটা মিথ্যে থাকতে পারে। এটা পরখ করার জন্য কোথায় যেতে হবে আমাকে? সেই রাজার পোশাক ছেড়ে খালি পায়ে হেঁটে তাদের সেই মানুষের ভিড়ে যেতে হয়। গেলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রাজার সম্পর্কে তাদের ধারণাটা কি। ঠিক ঠিক ঠিক। তো এটা কতটা ইনডিরেক্ট স্পিচের মধ্যে দিয়ে এসছে জিনিসটা, আমি সেটাই বলতে চাইছি। আর যেটা না জিজ্ঞেস করলেই নয়, প্রচার নিয়েই যেটা বললাম এক্ষুনি, যে প্রচারে, তোমার গানের প্রচারে কেন তোমায় দেখা যায় না, বা করো না কেন? প্রথমত হচ্ছে প্রচার করার সময় পাই না। সময় পাই না বলতে, যে একটা গান লেখা, সুর করা, তার একটা কি বলবো অ্যারেঞ্জমেন্ট করা, এই যে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত কিছু করে একটা মিউজিক ভিডিও, একটা রেকর্ডিং, মিক্সিং মাস্টারিং, তারপরে তার একটা মিউজিক ভিডিও, এইসব করার পর না, তারপর আর প্রচার করার ইসে থাকে না। প্রচার যেটা মিনিমাম, মানে একটা গানের যতটুকু প্রচার হওয়ার দরকার, যেভাবে আগে করেছি, আজকে থেকে 10-15 বছর আগে করেছি, ঠিক সেই একইভাবেই এখনো ওই একটা পোস্টার, একটা টিজার, তারপর গান। এরপরে তো অনেক ইকুয়েশন রয়েছে, তুমি জানো, তুমি তো নিজেও সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া হ্যান্ডেল করো, তুমি নিজেও জানো যে কিভাবে এখন প্রমোশন হয়, কতটা অর্থনৈতিকভাবে মানুষকে শক্ত থাকতে হয়। হ্যাঁ, তাহলে প্রচারটা ভালো হয়। মানে একটা ব্যান্ড যদি দাঁড় করাতে হয়, একটা অর্থনৈতিকেরও তো ভূমিকা থাকে। একদমই সেটা কি থাকে। অনেকটা না? দেখো, এখন তো কমে কিছুই হয় না। হ্যাঁ, এখন তো ফেসবুক, ইনস্টা, যাই বলো না কেন, আমি যত শুনি, আমার এই যারা মার্কেটিং এর যারা লোকজন, তারা তো শুনি যে বলে যে এই টাকা ছাড়া হয় না, ওই টাকা ছাড়া হয় না। তাই আমি তাদেরকে বলেছি যে তোমরা এগুলো বন্ধ করে দাও। টাকা পয়সা, আমার কোনো কিছুতে কিন্তু কোনো টাকা পয়সা এখন আজ পর্যন্ত
এই যে প্রমোশনের জন্য টাকা পয়সা দেওয়া আজ পর্যন্ত ইউজ হয়নি, সব কিন্তু অর্গানিক, এভরিথিং ইজ একদম অর্গানিক। কারণ আমি বলছি হ্যাঁ 2000 লোক শুনলেও সেটা শোনা একদম। আমার 2 লাখ লক্ষ দরকার নেই, সেই 2 লাখ লোক তো আসবে না আমার প্রত্যেকটা অনুষ্ঠানে, ওই 2000 থেকে 200 লোক আমার অনুষ্ঠানে আসবে আমি জানি, তাই 2000টা আমার কাছে কিন্তু আলটিমেট। এবার তার বেশি হলে তো আনন্দ পাবো। এবার ধরো আমি ভেবেই নিলাম যে আমার 2 কোটি ভিউজ হবে, তারপর যদি কম হয়, 2টো ভিউজ হয়, তখন কি হবে? সুইসাইড করবে তো মানুষ, হচ্ছে 2 কোটি ভিউজ থেকে হয়ে গেছে 2টো ভিউ। না, এসব তো যদি এক্সপেকটেশনের কোনো জায়গাই নেই, তুমি এক্সপেক্ট করো না। কনসার্টের লোক আসবে, তোমাকে সামনে থেকে দেখবে, তোমার গান শুনবে, তোমার কথা শুনবে, তারপর যদি সেই গানটাকে সে ধরে রাখবে, তাহলে রাখবেন। মোটামুটি জীবন স্বাচ্ছন্দ্যে ভালো করেই চলছে, আমরা এইটুকুনি। স্বাচ্ছন্দ্যে চলছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই তো বললে পাউন্ডুলে ঘুরি ঠিকঠাক আছে। না, স্বাচ্ছন্দ্যে চলাটার জন্য, সেটার জন্য আমার পরিবারকে মিট করতে হবে, তারা বলতে পারবে। কারণ স্বাচ্ছন্দ্যে থাকার যে হিসেব নিকেশ বা যে মাপজোকগুলো রয়েছে সেগুলো আমার পরিবার জানে, সেটা আমি জানি না। আমি ভালো আছি, ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। আমি খুব ভালো আছি, আমি সবকিছু থেকে আলাদা, সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমি খুব আনন্দে আছি, ব্যাস এটুকুনি আমি বলতে পারি। মানে এইটুকুনি আমরা এতক্ষণ ইন্টারভিউ দেখে বুঝেই গেছি যে মানুষটা এত কিছু জীবনের ওঠা পড়া সব কিছুকে দূরে রেখে ভালো আছে। বিন্দাস যে ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। একটা গান দিয়ে আমরা আজকের সাক্ষাৎকার শেষ করি। হ্যাঁ, কি গান শুনবে বলো? ক্লাসরুম শুনবে? বেশ বেশ। আসলে আমি ক্লাসরুমটাই গাই সবকিছুতে, কারণ যেখানে যাই সবাই আমাকে এই গানটাই গাইতে বলে আগে। ক্লাসরুমে নামে শীতক্ষণ অসময়ে, লাস্ট পিরিয়ড ছুটির ঘন্টা, আমি তা অপেক্ষায়, 4 তলা সিঁড়ি ভেঙে ক্যান্টিনে লুকোচুরি মন ভাবে থুরি, যদি একটু সে তাকায়, বোকা সেলফোন গ্যালারি ঘেটে তার ছবি, এইভাবে ঠিক জন্মায় আমাদেরই মতো শত কবি। কলেজের সব বন্ধুরা বলে আয়নায় মুখ দেখে আয়, আমি জানি ভালোবাসি তোমায়, জানি না বলবো কি করে তোমায়। আমি নিয়েছি পিছু আজ কলেজ ছুটির পরে সস্তা বিকেল বেলায়, কখনো গড়িয়া হাটার মোড়, নন্দন চত্বর, বাস স্টপে অপেক্ষায়। আমি দেখেছি তোমায়, তুমি দেখেছো আড়াল থেকে, ভালোবাসা ছিল চোখে, মায়ের বকুনি অসহায়, চিঠি লেখা খাতায়, বুক বেঁধে কম সুখে। বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষায়, চিঠি হাতে কত কথা লেখা তোমায়, একটু হলেও পর খুলে ভালোবাসা যদি নাই বা দিলে, তবু আমি থাকবো অপেক্ষায়। নতুন নতুন অপেক্ষায় আপনাদের সবসময় থাকতেই হবে। আজকে কৌশিকদা সেটা গান দিয়ে আর একবার বুঝিয়ে দিয়েছে। এতক্ষণ সাক্ষাৎকারটা দেখেছেন, আরও কৌতূহল নিশ্চয়ই মনে জেগে গেছে এতক্ষণে। সম্পূর্ণটা অবশ্যই আপনাদের দেখতে হবে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।